আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জুনাইদ ফয়সাল। আশা করি আপনারা যে যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন এবং সুন্দরের সাথে আছেন। আজকের এই ভিডিওটা কোনো দেশের ভিসা কেন্দ্রিক না। এখানে আমি আপনাদের দীর্ঘদিন ধরে আমাকে জিজ্ঞেস করা আসা দুটো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা অনেকেই জানেন আমি দেশের বাইরে থাকি, তবে নির্দিষ্ট একটি দেশে আমি দীর্ঘদিন থাকি না, যার কারণে আমি কখন কোথায় থাকি এটা নিয়ে অনেকের কৌতূহল আছে। অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমার যখন যেখানে থাকি ওই সময় ওই দেশের কথা বলি। অনেকে ভাবেন ওই দেশে আমি পার্মানেন্টলি থাকি, আসলে বিষয়টা ওরকম না। অনেকে আমাকে বলেন ভাই একটা ভিসার ব্যবস্থা করে দেন। প্রথম কথা হচ্ছে ভাই আমি কোনো ধরনের ভিসা ব্যবসার সাথে জড়িত না কোনো প্রকার। কেন ভিসা ব্যবসা করি না? কারণ আমার বাবা 36 ইয়ার্সের মতো দেশের বাইরে ছিলেন। আমার পরিবারের প্রত্যেকটা সদস্য দেশের বাইরে দেখেন কোনো না কোনো দেশে। শুধুমাত্র আমার ভাই বোন না, আমার কাজিন যারা আছে তারাও ইউরোপ, আফ্রিকা বা এশিয়ার বিভিন্ন দেশে থাকেন। আমাদের পরিবারের সদস্যরা কেউ ভিসা ব্যবসার সাথে জড়িত না, কারণ আমরা এটা চরমভাবে অপছন্দ করি। আপনি যখন একটি মানুষের জন্য ভিসার ব্যবস্থা করার কথা বলবেন তখন তার কিছু দায় দায়িত্ব আপনার উপর আসে। যদি আপনি দায় দায়িত্ব নিতে নাই পারেন তাহলে আপনি কেন ভিসা বিক্রি করবেন কিংবা ভিসার কাজের সাথে জড়িত হবেন? যেহেতু এই ধরনের দায় দায়িত্ব নেওয়ার মতো সময় সুযোগ আমাদের হাতে নেয়, তাই আমরা কখনোই ভিসা ব্যবসার সাথে জড়িত হই না বা এই ধরনের ভিসা বিক্রি করার কথাও বলি না। দয়া করে আমাকে কেউ মেসেজ পাঠাবেন না যে ভাই একটা ভিসা ব্যবস্থা করেন। যেমন অনেকে আছেন যারা বলেন যে ভাই আপনি যে দেশে আছেন ওই দেশে একটা ভিসা ব্যবস্থা করেন। ভাই আমি আপনাকে একটা ভিসার ব্যবস্থা করে দিলাম, আমি তো আপনাকে কাজ দিতে পারবো না। এখানে এসে আপনাকে কে খাওয়াবে, কে রাখবে, বিদেশের জীবনটা কীরকম সেটা আপনারা জানেন না বলে, সেটা সম্পর্কে আপনাদের ন্যূনতম জ্ঞান নেই বলে আপনারা মানুষের কাছে ভিসা চান ফুট করে দেশের বাড়ি চলে আসতে। ভাই এখানে পিতা তার সন্তানকে পানি খাওয়ায় না, সন্তান তার পিতাকে এক রাত রাখে না। এটা হচ্ছে বিদেশের জীবন। আমার কথা হয়তো অনেকের অপছন্দ হইতে পারে, কিন্তু বাস্তবতা এমনই, আপনারা মিলিয়ে নিন। সুতরাং আমি ভিসা ব্যবসা করি না, যদি ভবিষ্যতে কখনো করি সেটা আপনাদেরকে জানিয়ে দেবো, এটুকু আপনারা জেনে রাখুন। দ্বিতীয় একটি কথা হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাই একটা ভালো এজেন্সির কথা বলেন। আপনারা দেখবেন আগে ভিসা পরে টাকা, এই নেন ভালো এজেন্সির ঠিকানা, এই ধরনের অনেকগুলো ভিডিও ইউটিউবে ভাইরাল হচ্ছে। অনেক নতুন নতুন কুতুব এসে ইউটিউবে ভিসা সম্পর্কিত ইনফরমেশন চড়াচ্ছে। ভাই ইউটিউব সম্পর্কে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। আমি শুধুমাত্র ইউটিউবার না, এটা আমার পেশা না, এটা আমি শখ থেকে করি। আমার মেইন পেশা হচ্ছে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। এছাড়া আমি যেসব দেশে থাকি ওইসব দেশে আমি কামলাগিরি করি। আমি ইউটিউবের টাকা দিয়ে সংসার চালাই না, এবং হচ্ছে ইউটিউবের অনেক শত শত ভিউ পেতে হয় না, বা এটার উপর আমি নির্ভরশীল না। এখন যারা এই ধরনের ইউটিউবের টাকার উপর নির্ভরশীল বা কোনো এজেন্সি থেকে টাকা নেয় তারা এই ধরনের ভিডিও বানায়। যেহেতু আমি কোনো এজেন্সির থেকে টাকা পয়সা নিই না, সেহেতু আমি কেন এবং কীভাবে কোনো এজেন্সির জয়গান গাইব? এখন প্রশ্ন হচ্ছে আমি কেন কোনো এজেন্সির নাম বলি না? ভাই আমাকে ইউরোপের বিভিন্ন দেশের লোক নিয়ে যাওয়ার কাজ যেসব এজেন্সি করে, এরকম অনেক এজেন্সি আমাকে অফার করেছে, বা মিডল ইস্ট বা আফ্রিকার বিভিন্ন দেশ নিয়ে কাজ করে। এমন অনেক এজেন্সি আমাকে বলেছে ভাই আমাদের 10টা ভিসা বিক্রি করে দেন, প্রতিটাতে আপনাকে 50,000 করে দিব, 1 লাখ করে দিব। ভাই উপরে আল্লাহ সাক্ষী, জীবনটা খুবই ছোটো, মরে যেতে হবে, এমন কেউ বলতে পারবে না, এমন কোনো এজেন্সি প্রমাণ করতে পারবে না আমি কোনোদিন কারো থেকে একটা পয়সা নিয়েছি কিংবা কারো কথা বলেছি, আকার ইঙ্গিতও না। কারণ আমি এই ভিসা ইনফরমেশন দিতে গিয়ে অনেকের সাথে আমার যোগাযোগ করেছে, আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ, অনেকে নক করেন, সুখ দুঃখের কথা বলেন, চেষ্টা করে তাদের পাশে থাকার জন্য। আমি এমন অনেককে দেখেছি মায়ের স্বর্ণ বিক্রি করে টাকা জমা দিতে, দিন সুদি টাকা নিয়ে ভিসার জন্য জমা দিতে। মানুষ যখন এমন অসহায় অবস্থায় টাকাগুলো জোগাড় করে এনে ভিসার জন্য জমা দেয় এজেন্সিতে, আমি যদি তাদের ভিসা ব্যবস্থা করে দিতে না পারে, অর্থাৎ আমি যেসব এজেন্সির কথা বলবো তারা যদি ভিসা ব্যবস্থা করে দিতে না পারে, টাকা নিয়ে নয়সই করে, সেটার দায়িত্ব কে নেবে? আমি ভাবলাম আমি দেশের বাইরে থাকি কিংবা দেশে থাকবো আমি খুব পাওয়ারফুল, আমার কিছু হবে না। কিন্তু দিন শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে আছেন, তিনি কোনো বিষয়ে গাফেল নন। রুয়ের পদদুয়া নিতে চাই না বলে আমি কোনো এজেন্সির কথা বলি না। তবে আমি চেষ্টা করছি ভালো কিছু এজেন্সি খুঁজে বের করার জন্য, যারা পেলিটভাবে কাজ করবে, যারা ভিসার পরে টাকা নেবে। এই ধরনের কোনো এজেন্সি পাইলে কোনো দেশ সম্পর্কে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। আপনাদের প্রতি অনুরোধ, হুট করে কেউ গিয়ে কোনো এজেন্সিতে টাকা দিয়ে বসে থাকবেন না। টাকা কীভাবে দিবেন সেটা নিয়ে আমি পূর্ব অনেকগুলো ভিডিওতে বলেছি, আপনাদের জ্ঞাতার্থে আবারও বলছি। কোনো এজেন্সি বা কোনো মাধ্যমের সাথে টাকা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার একটা স্ট্যাম্প থাকতে হবে, 300 টাকার স্ট্যাম্প। এখন শুধুমাত্র স্ট্যাম্প থাকলেও আপনি আইনগত সহায়তা পাবেন না। আপনাকে আইনগত সহায়তা পেতে হলে আপনি
যদি 10টা টাকা কোনো এজেন্সি বা কোনো মাধ্যম কোনো এজেন্টকে দিয়ে থাকেন, ওই 10 টাকার এগেনিস্টে তার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক নিতে হবে। স্ট্যাম্প উল্লেখিত থাকতে হবে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে এই দেশের কাজের ভিসা বা অমুক ভিসার জন্য এত টাকা দিয়েছে, যদি ভিসা না হয় সে টাকা ফেরত দিবে। এর পক্ষে সে একটা দাগ কাটা চেক দিচ্ছে। এখন ওই দাগ কাটা চেকের নাম্বারটা স্ট্যাম্প উল্লেখিত থাকতে হবে। যদি আপনি যাকে টাকা পয়সা দিয়েছেন তার ওই টাকার এগেনিস্টে একটা চেক নিয়েছেন, চেকের নাম্বার আপনাদের সাথে চুক্তিপত্রে উল্লেখ আছে, ভিডিও আছে অথবা ছবি আছে, তাহলে আপনি বাংলাদেশের সাংবিধানিক যে আইন 420 ধারায় মামলা করে এবং অন্যান্য আরও ধারা থাকতে পারে, ওসব ধারায় মামলা করে যারা আপনার থেকে টাকা নিয়েছে সেসব টাকা উদ্ধার করতে পারেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন। কিন্তু দিন শেষে তারপর কথা হলো, একটা এজেন্সি সেট আপ করতে 2 লাখ টাকা লাগবে, একটা অফিস সাজাইতে, বুয়া কিছু কর্মচারী রাখতে, একটা আড়াল নাম্বার ফেক লিখে দিল। তখন আপনারা কি করতে পারি, এরকম মনে করেন একটা অফিস সাজায়, সব কয়েকটা বইপুর ইউটিউবারকে কিছু টাকা পয়সা খাবে, কিছু ভিডিও বানায় তাদের পক্ষে, মনে করেন 200 জন থেকে বিভিন্ন দেশের পাসপোর্ট নেওয়ার সাথে সাথে জনপ্রতি 2-3 লাখ টাকা করে জমাও নিছে, হয়তো ধরুন 50,000 টাকা করে, তাহলে যদি 400 মানুষের থেকে 50,000 টাকা করে নেয়, 2 কোটি টাকা হয়। তার সব কিছু মিলে করে যাবে 20 লাখ টাকা, তাহলে 1 কোটি 80 লাখ টাকা দিয়ে সে যদি সপরিবারে দেশের বাড়ি চলে আসে, আপনি কি করতে পারি? কিছু করতে পারবো না। ওই সময় বাংলাদেশের যে সাংবিধানিক আইন সেগুলো আসলে অর্থহীন হয়ে পড়বে, কারণ ইউরোপ আসলে কেউ ফিরে যায় না, আসলে যেতেও হয় না। এই কারণে আমি কোনো এজেন্সির নাম বলি না, বুঝতে পেরেছেন? তারপর আপনারা যদি কোনো ভালো এজেন্সি পান, তাহলে যেভাবে আপনাদেরকে বলেছি ওই প্রক্রিয়ায় আপনারা তাদের কাছে পাসপোর্ট জমা দিতে পারেন। ম্যান্ডেটরি স্ট্যাম্প করতে হবে, ভিডিও অথবা ছবি প্রমাণ লাগবে, স্ট্যাম্পে অবশ্যই চেকের নাম্বার উল্লেখিত থাকতে হবে, না হয় আপনারা আইনগত কোনো সহায়তা পাবেন না। এছাড়া চেষ্টা করবেন বড় এজেন্সি ছাড়া ছোটো এজেন্সিগুলোর কাছে না যাইতে, তার থেকে 100 কিলোমিটার দূরে থাকতে, কারণ আমাদের দেশে এখন ছোটো ছোটো এজেন্সিগুলো বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি তেমন একটি ভালো না, বাংলাদেশের চাকরি বাজার খুবই খারাপ। সে কারণে বাংলাদেশ থেকে যুব সমাজ বা যারা মধ্যবয়সী আছে তারাও দেশ ছাড়তে চাইছেন, স্বপ্নে দেশে যাইতে চাইছেন, আর্থিক সচ্ছলতা খুঁজতে চাচ্ছেন। এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিছু অসৎ মানুষ বিভিন্ন এজেন্ট সেজে মানুষকে হয়রানি করছে। সুতরাং যেহেতু আমরা জাতি হিসাবে অসৎ, সেহেতু আমাদেরকে একটু সচেতন হতে হবে এবং যে কারোর কথায় প্রলুব্ধ হয়ে কাউকে টাকা পয়সা দেওয়া যাবে না। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কেন আমি কোনো এজেন্সি বা কোনো মাধ্যম কোনো এজেন্টের নাম বলি না এবং ব্যক্তিগতভাবে কখনো কারোর ফাইল নিই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।